বারবার করে চিৎকার করেছি, সর্বনাশ হয়ে যাচ্ছে রাজ্যে, সর্বনাশ হয়ে যাচ্ছে রাজ্যে। এভাবে টাটাকে সরানো যায় না। টাটার মধ্যে এত মহৎ শিল্পপতি ভারতবর্ষে নেই, বিরল। উনি কেঁদেছিলেন, উনি কেঁদেছিলেন। রতন টাটা কেঁদেছিলেন বলা যায়, বিস্মিত হয়েছিলেন। তিনি অনেক আপোষ করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য সরকার অনেক মানবিক সরকার ছিলেন। বারবার করে বলেছিলেন যে কৃষকদের যা জমির দাম প্রত্যেকটা পাবে, কোনো সমস্যা নেই, কোথাও যদি অন্যায় মনে হয় বলুন, আমরা পাশে আছি। বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, মিথ্যাচার ছড়ানো হয়েছিল, লোককে ভড়কে দেওয়া হয়েছিল, লোককে মিথ্যে স্বপ্ন দেখানো হয়েছিল। জমি চলে যাবে, তো জমির উপরেই তো শিল্প হয় পৃথিবীতে, নাকি না? পৃথিবীর শিল্প কি আবার আকাশ হয় নাকি, মাটিতে হয়, মাটিতে হয় নাকি? এটা শূন্য হয়। পৃথিবীতে যে দেশ যত উন্নত, সেই দেশ শিল্পে তত উন্নত। অর্থাৎ শিল্পে উন্নত হলেই সেই দেশ উন্নত হতে পারে। কৃষিভিত্তিক দেশ কিন্তু পৃথিবীতে উন্নত নয়। কিসে শুরু হতে পারে, শিল্প শেষ। একটা দেশের চূড়ান্ত উন্নতির মাত্রা ঠিক করে দেয় শিল্প। তাই জন্য বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল কৃষি এবং শিল্প দুই চাই, দুটোই চাই। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছিলেন তিনি, কৃষিকে বাদ দেননি তো তিনি। ওইটুকু জায়গায় চলে গেলে পশ্চিমবঙ্গ কৃষি বন্ধ হয়ে যাবে, সব ফালতু কথা। তিনি বুঝতেন, জানতেন। তিনি কোনো চোর ছিলেন না, তিনি কোনো কাটমানি খাননি বুদ্ধদেব ভট্টাচার্য। রাইট। প্রশ্ন হচ্ছে এখন যেখানে যেখানে জমি জায়গার গল্প উঠবে সব কাটমানি, কাটমানি ছাড়া জমি জায়গায় হিসাব হবে না। ফলে এখন যে কোনো জায়গা নিয়ে সন্দেহ হতে পারে। এই মন্দির ফন্দির তৈরি করা তো কাটমানি থাকতে পারে, এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। যেখানে যে তাকাবেন কাটমানি, যেখানে তাকে তাকাতে চাও কাটমানি দেখে যাও, স্লোগান। বুদ্ধদেব ভট্টাচার্য এমন সৎ মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে ছিল কিন্তু সন্দেহ, কয়েকজনের সাথে তার তুলনায় মাত্র। ঠিক তার উল্টো, এই সরকারের মতো এত অসৎ সরকার ভূভারতে কোনোদিন হয়েছে কিনা সন্দেহ আছে। ঠিক উল্টো। তাহলে আমি যখন বলেছিলাম ধান্দাবাজ, মিথ্যেবাদী, আমি যখন বলেছিলাম ভণ্ডামি, ভ্রষ্টাচার, আমি যখন বলেছিলাম অঙ্গভঙ্গি সমাজসেবার, কিচ্ছু না, পলিটিক্স, শুধু ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্র একটা, তখন কৌশিক সেন বলছিল না মহান দিদি। মাসুম আক্তার বুঝতে পারে, কৌশিক সেন বুঝতে পারে না, অপর্ণা সেন বুঝতে পারে না, মিরাতুন নাহার বুঝতে পারে না, পল্লব কীর্তনিয়ারা বুঝতে পারে না, আর কি সব নাম আছে ওই যারা যারা সব, এই সমীর রাইজদা বুঝতে পারে না, নামের তালিকা শেষ নেই। মাসুম আক্তার বুঝতে পারলে, ওরা যদি বুঝতে না পারে তাহলে কি ওরা নির্বোধ নাকি? ওই সব কলেজের ছেলেমেয়েরা বলে না মুরগি, মুরগি কোনটা? আমি মুরগিটা বলবো না, ওটা কলেজ ছেলেমেয়েরা বলে, উঠতি ছেলেমেয়েরা সব বলে, ওটা আমার মুখে শোভা পায় না। তাহলে কি নির্বোধ ছিলেন নাকি সুদূর প্রসারী জ্ঞান গম্ভীর? মাসুম আক্তার থাকতে বলে তাদের ছিল না কেন? তাহলে এই যে বাংলা রাজকে সাড়ে সর্বনাশ, এই সাড়ে সর্বনাশ হওয়ার জন্য বাঙালি জাতির কাছে তারা ক্ষমা চাইবেন। আমি তাদেরকে বলে রাখি, আপনারা একটা সভা করুন, সবাই আসুন। আজকে বাংলা ইডি চুরি করে, মানে ইডি চোর ধরতে গেছে, ইডি পরে করুক, ভোটের সময় করুক, আমি মানলাম রাজনীতি আছে। চোর তো ধরতে গেছে, কয়লা কেলেঙ্কারি তো হয়েছে, কয়লা কেলেঙ্কারি চোরদের ধরা হচ্ছিল না, এটাই ছিল অপরাধ। ভোটের আগে ধরুক আর ভোটের পরে ধরুক আর মধ্যে ধরুক, ধরতে তো গেছে, তদন্ত তো করতে গেছে। সেখানে ইডি ফাইল নিয়ে পালাচ্ছে, ইডি ল্যাপটপ নিয়ে পালাচ্ছে খোদ মুখ্যমন্ত্রী। এই যে চৌর্য আচরণ, তারপর সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ও তো খাবে, ও তো স্বাভাবিক জিনিস, ও তো ছোট বাচ্চার কাছেও খাবে। একটা ছোট শিশু তোমার বাড়িতে নেই, জিজ্ঞেস করে দেখো তাই এইভাবে পালানো, যে বাবা না খারাপ কাজ, চুরি কাজ, ছোট বাচ্চা জানে তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট জানবে না? এ তো বিচারের দরকার। যেটা ধরুন আমি একজন শিক্ষক, আমার হঠাৎ করে 50 তলা বাড়ি হয়ে গেল, ভালো করে বোঝো আর কি, তারপর আমি চোর, তদন্তের দরকার আছে, তুমি আগে উত্তর দাও তো, তদন্তের দরকার আছে। আমার 50 তলা বাড়ি হয়ে গেল, কটা বেতন পাইবে, কি আছে আমার? তার মানে পরিষ্কার আমি চোর নয়, ডাকাত, ডাকাত, আমি ডাকাত। তৃণমূলের যে লোক, সুজিত বসুদের নাম শুনেছি আমি, একটা নাম বলে দিলাম, রোলের দোকান ছিল, তার সম্পত্তি বেড়েছে 1000 গুণ, কয়েক বছরে 1000 গুণ সম্পত্তি বেড়েছে। বাম করতে থাকে, বাম রাজনীতি করতে, তখন ছিল না তো, কি হয় তৃণমূল করলে সবাই রাজা। তাহলে একজন সৎ স্বচ্ছ মুখ্যমন্ত্রীকে হটিয়ে একজন অসৎ অস্বচ্ছ, যাকে ডাকাতদারি বলেছে কুণাল ঘোষ, ডাকাতি কুণাল ঘোষ কোথাও ক্ষমা চাইছে? চাইনি তো। মুখ্যমন্ত্রী তার কাছে ক্ষমাটাকে চাইয়ে নিয়েছে, তাও তো হয়নি।
যখন দিদি বলেছিলেন সততার প্রতীক, তখনই বুঝেছিলাম আমি অসততা কাকে বলে। কেউ কেউ কি নিজেকে সৎ বলে পোস্টার নিয়ে ঘুরে বেড়ায়। ধরো আমি একটা পোস্টার লাগালাম, কাজী মাসুম আক্তার সততার প্রতীক দিকে, তারপর আমাকে ধরে তুমি চোর, চিটিংবাজ, যে কিন্তু কমন সেন্স। ধরো আমি আমার পিঠে একটা পোস্টার দিয়ে সততার প্রতীক দিকে বাসের নামে খুঁজছি, ধরে নিতে আমি বিরাট চোর, চিটিংবাজ, মিথ্যাবাদী। কেউ লেখে পৃথিবীর কোনো মনীষী সততার প্রতীক দিয়ে ঘুরেছে? ঘুরেনি। তাহলে আমি কৌশিক সেনদের বলি, কেউ কিন্তু এখনো উৎপ্রেরণা নিয়ে রেখে দিই। শুভপ্রসন্ন সে কি বলেছে, নির্লজ্জতার সীমাটা বলছে। সে বলেছে বকটুয়ে 10 জন যখন মারা গেল, তার মধ্যে 2-3টে মেয়ে মারা গেছে, বাচ্চা মেয়ে, বালিকা। তো তামান্নার মাকে নিয়ে যাদের বিরাট কান্না, তাদের বকটুয়ের মাকে নিয়ে কান্না নেই। বকটুয়ের মায়ের নাম বলতে পারবে? তামান্নার মায়ের নাম সব বলে দেবে। বকটুয়ের বাচ্চাগুলো যে মরে গিয়েছিল, চলে গিয়েছিল ইন্টেনশনালি, এর তো বম ছুটতে গিয়ে মজা করতে গিয়ে লেগে গেছে বেকায়দা। দুটো গ্র্যাভিটির মধ্যে কোনটা গ্র্যাভিটি ভয়ঙ্কর? বকটুইটা অনেক গ্র্যাভিটি কর। মিডিয়া বলেনি তাই লোক না জানে, লোক হচ্ছে উন্মাদ পাগলা, চাষ খ্যাপা পাগলা। লোকের কথা আমাকে বলবেন একদম। আমি বুদ্ধিজীবীদের কথা বলছি, সকল বুদ্ধিজীবী। শুভপ্রসন্ন কি বলল, আর টিভি চ্যানেল আমি ছিলাম, উনি ছিলেন, টক শো হচ্ছে, তখন বকটুয়ে হত্যাকাণ্ডটা ঘটেছে। তখন বলা হচ্ছে এটা আপনি মেনে নিতে পারেন? তাকে সঞ্চালক জিজ্ঞেস করছে, কাকে? শুভপ্রসন্নকে। শুভপ্রসন্ন বলেছে, যে সরকার, যে দিদি আমাকে নুন দিয়েছে, আমি তার গুণ গাইব, যতই পুড়িয়ে দিক আমি তার বিরোধিতা করবো না। এটা বুদ্ধিজীবী? এটা বুদ্ধিজীবী? এরা এখনো অনুপ্রাণিত হয়ে আছে। কিন্তু যারা অনুপ্রাণিত আগে ছিল, সরে গেছে, তাদের বলে রাখি, আপনারা তাহলে মুরগি ছিলেন, তাই আপনারা প্রকাশ্য একটা সভা করুন, করে প্রত্যেকে হাত জোড় করে বঙ্গবাসীর কাছে ক্ষমা চান, যে আপনাদের সর্বনাশের মূল কারণ আমি। বলতে পেরেছি না? আমরা অসর্বনাশ, আমরা নির্বোধ ছিলাম, কান ধরে নাক্ষত বাঁধিচ্ছি আমরা। নির্বোধ থাকবো কেন? একটা বুদ্ধিজীবী নির্বোধ হবে কেন? একটা নাট্যকার নির্বোধ হবে কেন? সে বিশাল জ্ঞান বুদ্ধিজীবী, সারাক্ষণ টিভি চ্যানেলে খবর কাগজে যা বলে সেটা আবার কোটেশন হয়ে যায়। আমার তো মনে হয় সমস্ত মিডিয়া থেকে দুচ্ছাই করা উচিত, যদি মিডিয়ার যদি মেরুদণ্ড থেকে থাকতো। ওরা কি বোঝে? যাদের এই ধীর শক্তি নেই, তারা কি করে শিক্ষিত লোক হয়? উত্তর দাও তো তুমি। তারা তো বলছে লেখাপড়া জানা, কালচারাল, শিল্পী বলে না, যাদের এইটুকু সেন্স নেই, তারা কি করে জ্ঞানী হলো? আগে উত্তর দিকে। তাহলে হয় তারা নির্বোধ মানে তারা কোনোদিন বুদ্ধিবিদের মঞ্চে বসবে না, আর না হলে জ্ঞান পাপি, চুরি করার জন্য গিয়েছিল ওখানে, মাল্য ঠিক মতো পাইনি মমতার সময়, শুভপ্রসন্ন পেয়েছে তাই থেকে গেছে, ওরা ঠিক মতো পাইনি, পাত্তা পাই কেটে গেছে, তাই তো নাকি? তাই তো বোঝা। হ্যাঁ, সিঙ্গুর সেই জায়গায় মাটিও নষ্ট, সব নষ্ট, শিল্প নষ্ট, মাটিও নষ্ট, কি সব বন্য ফুলটুল হয়েছে দিদি দেখতে, জঙ্গল হয়েছে, ওটাও একটা শিল্প। যখন কাশফুল হচ্ছে না, কচুরি পানাটা একটু হতে পারত, অন্তত করে কমে খেত। নন্দীগ্রামে কি হলো, কি কল্যাণ হয়েছে নন্দীগ্রামে? জাস্ট পাগলামি, দুটোই পাগলামি ছিল, জাস্ট পাগলামি ছিল। তখন বার করে, আমি তো কোনো রাজনীতি, আমি তো সিপিএমের লোক নই, আমি কি বাম রাজনীতি করি নাকি? কোনোদিন করেছি নাকি? আমি তো নিরপেক্ষ সাধারণ মানুষ ছিলাম, একটা লেম্যান, আমি তো এখনো লেম্যান। তো আমি লেম্যান, তখনও বুঝতে পারি, এখনো বুঝতে পারে। কৌশিক সেন না পারে না কেন? ক্ষমা চাক। অপর্ণা সেন না পারে না কেন? ক্ষমা চাক। এই লোকগুলো তো লোককে বিভ্রান্ত করেছে। যেমন সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে আমি বলি কেন, সৌরভ গাঙ্গুলি হাইল্যান্ড গ্রিনে অ্যাড দিচ্ছে, অ্যাড ফ্যাড দিতে পারে, সিগারেটেরও তো লোক অ্যাড দেয়, কিন্তু সৌরভ গাঙ্গুলিকে লোক আইকন মনে করে, বিশ্বাস করে। সে বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, এখানে ফ্ল্যাট কিনুন, বিশ্বস্ত প্রমোটার। সে সব কোটি কোটি টাকা লোকের কাছ থেকে নিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করে কাজ ইনকমপ্লিটকে পালিয়ে গেছে। বিনিময় সৌরভ গাঙ্গুলি ওখানে ল্যান্ড পেয়েছে, সেখানে সৌরভ গাঙ্গুলি বলেছিল আমি কথা দিচ্ছি এখানে ক্রিকেট কোচিং একাডেমি করব। হয়ে গেছে 10 বছর, কি হচ্ছে যেন কোনটায় ঘেরা আছে সৌরভের জায়গাটা, মদ, তারিখ, আজা, রেপটেপ হয় কিনা বলতে পারবো না, এই 3টে হয় না, কিচ্ছু করেনি। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাঙালিরা কি চেয়েছিল, আমার ছেলে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট একাডেমিতে কোচিং দেবে, এখানে বিগ বাজার হবে, অ্যাপেলো হসপিটাল হবে। সৌরভ বলেছিল এই অ্যাপেলো হসপিটাল, এই বিগ বাজার, এই কলেজ, এই আমার এই বলতে ভুলে গেছি, আমার সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং একাডেমি বলতে ভুলে গেছি। আবার বলছেন এটা যে অ্যাড, এই যে বিভ্রান্ত করে দেওয়া। কেন লোক বিভ্রান্ত হলে তো ক্ষতি হলো, তো লক্ষ লক্ষ কোটি টাকা তো চলে গেল লোকের, কয়েক হাজার কোটি টাকার খাবলা ওটা আর কি।
উনি তো নিশ্চয়ই কিছু টাকা পয়সা পেয়েছেন, নাহলে আর দেবেন কেন? উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, হাইল্যান্ড গ্রিন বাটানগর। আমি ঠিক ওই অ্যাঙ্গেল থেকে বলতে চাইছি। তো তখন কৌশিক সেনরা অপর্ণা সেনরা বললো দিদি ভালো, দিদি ভালো। লোক ভাবলো দিদি ভালো, হোক না একটু কালো, এই ফর্সা কালো নয়, দিদি ফর্সা দেখতে, দিদি ভালো। লোক বিশ্বাস করে নিল। 14 বছর বাংলা পুরো জলে ছাড়খার হয়ে গেছে। দায়িত্ব কার? অমিত শাহ আসবেন, তিনি দিদির বিরুদ্ধে বলবেন, টলবেন, সব ছেড়ে দিন। হলো করতে গেছে জিনিসটা, যা সর্বনাশ তো হয়ে গেছে অলরেডি। ওখানে মাটি ভালো করা যাবে? একটা হতে পারে কালীঘাটের মাটিটা ওখানে পাঠিয়ে দিতে হবে, পবিত্র মাটি। দিদি ঘরের পাশের মাটিগুলো ওখানে দিলে, যে খাল আছে না, পচা খাল, ওই মাটিগুলো ওখানে দিয়ে আসতে হবে। এইটা যদি হয় মনে হয় এটা কিছু হতে পারে। তাহলে সিঙ্গুরের মাটি দিদির বাড়িতে, আর দিদির বাড়ির মাটি সিঙ্গুরে যেতে হবে। তাহলে যদি কিছু একটা হয় তো হবে আর কি।